কবে দিয়েছেন মুখ্যমন্ত্রী? আগে বৃহস্পতিবার ডেট ছিল, আসেননি। এখন সোমবার ডেট করেছেন, সোমবারও আসেন না। এবং স্বরাষ্ট্র দপ্তরের এই 14 বছরে স্বরাষ্ট্র দপ্তরের একবারে ডিসকাশন হয়েছিল, 13 বার গিলোটিনে পাঠিয়েছে। আর স্বাস্থ্য দপ্তরের 2 বার ডিসকাশন হয়েছে, বাকি গিলোটিনে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীর হাতে যে দপ্তরগুলো আছে 12-14টা দপ্তর, পার্বত্য উন্নয়ন পর্ষদ, মাইনরিটি অ্যাফেয়ার্স, আপনার ভূমি সংস্কার, কোনোটারই ডিসকাশন কোনোদিন হয় না। এবারে মুখ্যমন্ত্রী করতে পারেন, মুখ্যমন্ত্রী তো বিধানসভার মালিক, স্পিকার তো যা বলবেন তাই করবেন। মুখ্যমন্ত্রী এবারে করতে পারেন, কারণ বিরোধী দলনেতাকে তো বাইরে রেখে দিয়েছেন, 18 মার্চ পর্যন্ত বাইরে থাকে। একটাই সুবিধা হবে না, একা বলবেন আর লাইভ করবেন। যে রাজ্যে বাজেট লাইভ হয় না, সেই রাজ্যে উনি অ্যাপাং ওপাং ঝপাং, আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি ব্যানার্জি বাড়ির মেয়ে, আমি দেবত্ব সম্পত্তির মালিক, আমি মহাদেবের দিকে মাথা করে শুই, ওগুলো বলার জন্য লাইভ করা হয়। একটাই খালি প্রশ্ন, হঠাৎ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে হলো বিজেপিতে যাবো না? ওটা চোর ডাকাত। 20 মিনিট বক্তব্য রেখেছে, 10 মিনিট বলেছে আমি চোর না, আর 10 মিনিট বলেছে বিজেপিতে যাবো না। বিজেপি ওইরকম মালকে নেয় না। আপনার সম্পর্কে যে কথা বললেন, আপনার এবং মুকুল রায় সম্পর্কে কেন হঠাৎ করে কেন? ও আমার পা ধরেছিল শ্যামবাজার 5 মাথার মোড়ে, সাক্ষী প্রশান্ত কিশোর, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। বলছেন যে গুজরাট হরিয়ানা থেকে লোক ঢোকানো হচ্ছে, তাহলে গুজরাট হরিয়ানা থেকে লোক ঢোকানো হচ্ছে, এবং এক্ষেত্রে মুর্শিদাবাদ বা বহরমপুর সেখানকার তো এমপি স্বয়ং গুজরাট। 16 লক্ষ ডবল এন্ট্রি ভোট আছে, আমরা ডিলিট করার জন্য লোকসভার আগে থেকে বলেছি। এবং ভোটার লিস্টের কাজ অনলাইনে হয় না, হিয়ারিং কমপ্লিটলি হয় বিডিও অফিসে। ইনি জানেন না, ইনি এত দিনকার রাজনীতিবিদ, প্রশাসন চালিয়েছেন, কেন্দ্রে মন্ত্রী ছিলেন, 14 বছরের মুখ্যমন্ত্রী। এর সামান্য নত্যসত্য জ্ঞান আছে বলে আমার মনে হয় না। কে তার অ্যাডভাইসার বলতে পারে বলে মনে হয় না, সব তো ভয়ে ভয়ে থাকে। ইউসুফ পাঠান তো নিজে গুজরাটি। আমি আপনাকে বলছি কমপ্লিটলি ফলস এলিগেশন। এবং যেভাবে তামিলনাড়ুতে স্ট্যালিন শুরু করেছে, পোস্ট অফিসের লেখাতে আপনার হিন্দি মুছছে, উর্দু মুছছে না, হিন্দিটা মুছছে। ওখানে ও হারবে জানে 26-এ, ঠিক এখানেও এই ব্যবসাটা আরম্ভ করে। এর প্রধান টার্গেট হচ্ছে মতুয়া সম্প্রদায়, রাজবংশী মতুয়া সম্প্রদায়, যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন। এটা হচ্ছে মমতা ব্যানার্জির নাম কাটার প্রধান টার্গেট। কারণ জলপাইগুড়ি হারে, আলিপুরদুয়ার হারে, কোচবিহারেও চুরি করে জিতেছে, রানাঘাট হারে, বনগাঁ হারে, কৃষ্ণনগরে হিন্দুরা ভোট দেয় না। টার্গেট হচ্ছে এরা। দ্বিতীয় টার্গেট হচ্ছে ব্যারাকপুর, আসানসোল, হাওড়াতে থাকা হিন্দিভাষী, যারা বংশ পরম্পরায়, এটা তো অবিভক্ত ছিল, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার একটা অংশ নিয়ে তো অবিভক্ত বাংলা ছিল। 1905 সালের পরে বঙ্গভঙ্গ হয়েছে, মানে 115-20 বছরের ইতিহাস হবে। এসব বংশ পরম্পরায় আছে, এরা ভারতীয়, এরা বাঙালি, বাংলার সঙ্গে মিশে গেছে, সৃষ্টি, সংস্কৃতি, কালচার, পোশাক, খাওয়া সব কিছু। এদেরকে টার্গেট করছে, কারণ এরা হনুমান চালিসা পাঠ করে, এরা জয় শ্রীরামের ধ্বনি দেয়, এরা রামনবমীর মিছিলে বেরোয়, এরা ধর্ম করে, এরা কুম্ভে স্নান করতে গেছে। এই লোকগুলোকেও টার্গেট করছে, দিয়ে বিভাজন করে এই 32-33% মুসলমান ভোটটাকে ঠিক রেখে বাকি গুন্ডামি করে, কিছু বুথ দখল করে, আর কিছু ভাতা মাতা দিয়ে, যেভাবেই হোক 43-44%, 45% ভোট নিয়ে 160-70টা সিট নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। একটা বিষয়, মানে এটা কি হিন্দু ভোট থেকে ভয় পাওয়ার জন্যই কি ভোটার তালিকা বিশেষভাবে নজর দেওয়া? না না, ইয়ে একেবারে ভয় পেয়েছে দিল্লির ভোট এবং মহারাষ্ট্রের ভোট। মহারাষ্ট্রে লোকসভা ভোটে যে রেজাল্ট, তারপরে বিধানসভা তো কার্যত ঝড়ে উড়ে গেছে, 3/4 মেজরিটি পেয়েছে বিজেপি, প্রায় একাই মেজরিটি। এবং দিল্লিতে 27 বছর পরে যেভাবে সরকার এসেছে, ফ্রি করার পরেও লোকেদেরকে সরিয়ে দিয়েছে, তাতে ইনি বুঝে গেছেন যে আর কোনো অস্ত্র অঙ্ক কাজ করবে না। আর প্রায় 2.5 কোটির বেশি লোক বাংলা থেকে গেছে স্নান করতে, যাকে তিনি মৃত্যু কুম্ভ বলেছেন। এই লোক ভোট দেবে না। এত চুরি চামারি করার পরেও আমাদের সঙ্গে সিটের ডিফারেন্স অনেক, 29-12, কিন্তু ভোটের ডিফারেন্স তো নেই। আমরা 2,33,27,000, উনি চুরি চামারি ছাপ্পা মেরে ডায়মন্ড হারবারে তো কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি, তারপরেও 2,75,000, মাত্র 42 লক্ষের গ্যাপ।
22 লক্ষ ভোট এদিকে এলো তো উনি নেই, আমরা 39, উনি 45 সামথিং, 6% ডিফারেন্স, 4% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে দিলেই তো ওনার কাজ হয়ে যাবে। আপনি বলছেন যে আগামীকাল 12:30টার সময় এখানে সিও তো নেই, সিও ইনচার্জ আছেন। আমরা আজকে ইলেকশন কমিশন সম্পর্কে এবং ভোটার লিস্ট নিয়ে যা যা করেছেন, এরা যা যা বলেছেন, আমরা ইসিআইকে অ্যাড্রেস করে একটা ডেলিগেশন যাবেন। শিশির বাজরিয়াজি কোঅর্ডিনেট করছেন, যিনি বিজেপির পক্ষ থেকে ইলেকশন কমিশন দেখেন, আমাকে উনি ইনফর্ম করেছেন থাকার জন্য। তা 12:30টার সময় ওখানে বাকি কথা আমরা বলতে পারবো। আর ইতিমধ্যে আপনার এই ছবি আমি আপনাকে দেখাচ্ছি, এরা শুরু করে দিয়েছে ঘৃণার রাজনীতি। এই যে এই ব্যানারটা করতে বলা হয়েছে, এই প্রতীক জৈনীর নেতৃত্বে আইপ্যাক 2026 বেঙ্গল স্কোরবোর্ড, হোম টিম জোড়াফুল, বাংলা বিরোধী বহিরাগত আউট, মানে হিন্দু 215+। এইটা সন্ধ্যাবেলায় ছেড়ে দিয়েছে। ও তোর ভিতরে আমার লোক আছে, প্রচুর লোক আছে, অনেক লোক ইনফরমেশন দেয়। এই আমি পেয়ে গেছি, দেখুন। সেকেন্ড হচ্ছে আপনার বুথ টার্গেট করে দিয়েছে। বাংলার কোন কোন বুথে ভোটার লিস্ট প্রথম দফায় সংশোধন করে অবৈধ ভোটার বাদ দিতে হবে তার পোটেন্সিয়াল তালিকা। প্রথম দফা 6টি লোকসভা কেন্দ্রের তালিকা দেয়া হলো। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, বীজপুর, বুথ নম্বর 76 থেকে 83, 97, মানে ম্যাক্সিমাম মতুয়া বেল্ট এবং হিন্দি স্পিকিং বেল্ট। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, শ্রীরামপুর লোকসভার উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, হুগলি, চন্দননগর, চুচড়া সব পেয়ে গেছে। এবারে ছাড়া হবে না, এবারে ছাড়ার কোনো জায়গা নেই, নিশ্চিন্ত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিষয় আছে, আমি 21-এ সময় পাইনি, আমি ডিসেম্বরে জয়েন করেছি। পার্টি এই 18ই জানুয়ারি 2021 গিয়ে মমতা ব্যানার্জি বলেছে আমি এখানে দাঁড়াবো। ওই দিন রাতেই আমাকে সেন্ট্রাল লিডারশিপ বলেছে ফর্মাল অ্যানাউন্সমেন্ট পরে হবে, আপনি ওখানে নন্দীগ্রামে ক্যান্ডিডেট। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেন্ট্রাল লিডারশিপের কথা ওবে করে ওখানে দাঁড়িয়েছি। আমার ভোট হয়েছে 1 এপ্রিল, আমি ওখানে এনগেজ ছিলাম। এবারে সমস্ত বিজেপি নেতৃত্বকে একসঙ্গে নিয়ে, বাংলার মানুষকে একসঙ্গে নিয়ে, বিচার পরিবার, সনাতনীদের সবাইকে একসঙ্গে নিয়ে, বেকার যুবকদের, কৃষকদের, মহিলাদের একসঙ্গে নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এবারে একেবারে জিরো টলারেন্স। আমি বাংলার মানুষকে বলবো আস্থা রাখুন, এবং নির্বাচন এমন সময় হবে যখন দেখবেন চোর ডাকাতরা কেউ বাইরে নেই। আপনারা অত বেশি উথলা হবেন না, যা করার করা হচ্ছে। এবারে নো স্কোপ, কোনো স্কোপ দেওয়া হবে না। বলছি আপনি ভবানীপুরের কথা বলছেন মমতা ব্যানার্জি নিজেই বলছেন এজেন্সি যখনই ভোট এসে যায় অমনি তৃণমূল চোর, চার্জশিটে তৃণমূল নেতাদের নাম ঢোকাতে শুরু করে দেবে। এই যে ভোট এলেই তৃণমূল চোর, ভোটে লড়ে নেন না। 2 বছর জেলে ছিলেন কেন অনুব্রত? 1.5 বছর জেলে ছিলেন কেন জ্যোতিপ্রিয়? মানিক ভট্টাচার্যকে চোর কে বলছে? আপনার সাংসদ এবং জেলার সভানেত্রী বলছে। মানিক ভট্টাচার্যকে চোর বলছে আপনার জেলার সভানেত্রী, সাংসদ। আপনি আগে সেটাকে ক্লারিফাই করুন। সব বলে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস যে বড় বড় স্ক্যামগুলো করেছে, রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে, ফুড স্ক্যাম থেকে, যে সমস্ত স্ক্যাম করেছে, এডুকেশন স্ক্যাম থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা স্ক্যাম, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, বেকার যুবক যুবতীদের ধ্বংস করেছে, এর কোনো ক্ষমা নেই। এবং ভারতবর্ষে আইন খুব শক্তিশালী, দীর্ঘসূত্রিতা আছে, সময় লাগে, হচ্ছে। কোনো পন্থী নেই, কোনো পন্থী নেই। ও সব গাই বাছুর, পিসি ভাইপো সব এক। ও কোনো পন্থী নেই, ও সব নাটকবাজি, ড্রামা। আমরা অনেক আগেই বলেছি, উনি যেমন 11-র পরে এসে ভোগ করছেন সাজানো বাগানে, হাজার হাজার কর্মী মরেছে, আমরা সব কিছু সর্বস্ব দিয়ে, এরকম বহু কর্মী আমরা কাজ করেছি দিন রাত এক করে দিয়ে। তার পরিবর্তন এসেছে, তিনি ভোগ করছেন। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, উনি 14-15-র আগের মমতা ব্যানার্জি নেই, তারও পরিবর্তন আপনি ছত্রে ছত্র পাবেন। উনার সব আপনার
ব্যবহারিক জীবন থেকে চলাফেরা, আদব কায়দা, কথাবার্তা সব কিছুতেও মমতা বন্দ্যোপাধ্যায় আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই। চম্পলা সর্দার, ফেলানি বসাক, মৃত্যু ঘণ্টা বাজানো, সিঙ্গুরে যাওয়া, নন্দীগ্রামে আমাদের লড়াই যখন হচ্ছে মাঝে মাঝে গিয়ে হাত নাড়া, সেসব এখন নেই। অনেক পরিবর্তন হয়েছে। স্বাভাবিকভাবে এগুলো সব ড্রামাবাজি, নাটক। এটা আমি অনেকবার বলেছি। সিপিএমের উপর রাগলে ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত, ফরওয়ার্ড ব্লক নিয়ে নিত। এই গোঘাটে আমাদের এমএলএ বিশ্বনাথ কারককে জিজ্ঞেস করবেন, শিবপ্রসাদ মালিক এমএলএ ছিল, জিজ্ঞেস করবেন, যে সিপিএমের সঙ্গে লড়তো ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত। আবার যে ফরওয়ার্ড ব্লকের উপরে আরএসপির উপর রেগে যেত, সিপিএম তাকে নিয়ে নিত, যাতে আমাদের বাইরে কেউ না যায়। পিসি ভাইপোর গল্প ঠিক সেম, এসব কোনো ব্যাপার নেই। আর বলছে প্রশান্ত কিশোর চলে গেছে, আইপিএ গেছে, ওটা চোর একটা, প্রতীক জৈন। পিএইচির কন্ট্রাক্টরের কাছ থেকে 12 কোটি টাকা নিয়েছে, আমার কাছে আছে, আমি প্রপার টাইমে সব করব। গোয়াতে ইলেকশন করতে গেছিলো, ওদের এগেনস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সিরিয়াস অ্যালিগেশন আছে, ইনভেস্টিগেশন আছে। অপেক্ষা করতে থাকুন। বাংলা 26-এ আমরা নেবই। ও যে ভাষায় আজকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করেছে, আমি তো কমপ্লেন করব কাল সকালবেলা। আমি চিফ ইলেকশন কমিশনারকে কমপ্লেন করবো। এই কথা বলার পরে কি করে ডাইরেক্ট ধমক দিচ্ছে, ডিএমদের দেখে নেব, ইলেকশন কমিশন তো 2 মাস, আমি 5 বছর থাকবো। কে বলেছে আপনি 5 বছর থাকবেন? আপনি এই জিনিস করতে পারেন না। ইলেকশন কমিশনকে এটাকে সিরিয়াসলি দেখতে হবে। এবং এখানে ভোটের আগে থেকে 3 মাস আগে থেকে এই অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে এবং ভোটের পরে আরও 3 মাস এখানে রাখতে হবে। উনি বলছেন খেলা হবে, আরও জোরে খেলা হবে। কি খেলা করবেন আপনি? 21 সালে গোটা রক্তে ভাসিয়েছেন। এখনও 10,000 বিজেপি হিন্দু যুবক বাইরের রাজ্যে চলে গেছে, ফেরেনি। 57 জন মারা গেছে, খুন করেছেন আপনারা। মানস সাহা, মগরাহাটের প্রার্থী সহ 12,000 এফআইআর হয়েছে। সব এফআইআর ভবানী ভবনে দড়ি বিঁধে রেখে দিয়েছেন সিটের। একটা এফআইআর কমপ্লেনের কিছু অ্যাকশন হয়নি। 61টা মামলা কোর্টের অর্ডারে সিবিআই এফআইআর করেছে মার্ডার কেসে। আপনি কি খেলা খেলবেন? আরো জোরে জোরে খেলা হবে, তো সরাসরি হুঙ্কার। এই সব কথা বলার পরেও সরাসরি ইলেকশন কমিশনের তো ডিওপিটি এবং ভারত সরকারের গাইডলাইন মেনে একটা কনস্টিটিউশনাল বডি, তার সিলেকশন হয়। আপনি বলছেন যে অমিত শাহজির দপ্তরের, কোঅপারেশন দপ্তরের সেক্রেটারিকে করে দিয়েছে, তো যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে স্ক্রুটিনি হয়, সেখানে একটা কনস্টিটিউশনাল বডি। আপনি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? যদি ডিওপিটির নর্মস ভায়োলেশন হয়, সিবিসির নর্মস ভায়োলেশন হয়, আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? আপনি সরাসরি চ্যালেঞ্জ করছেন, ভয় দেখাচ্ছেন। আসল কথা, আপনি নিজে ভয় পেয়েছেন। আপনি মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের পরে আপনি নিজে ভয় পেয়েছেন। আপনি নিজে আপনার চেয়ার চলে যাবে ভয় পেয়েছেন। এবং বাংলায় ব্যাপকভাবে বেকার, কৃষক, মহিলা সকলেই ক্ষুব্ধ আপনার উপরে। আপনি বলেছেন 26 দিন ধরে নাকি ধর্ণা না অনশন দিয়েছেন, করবেন। ও তো দীপক ঘোষ মহোদয়, সম্মানীয় দীপক ঘোষ মহোদয় তার বই তো বলে দিয়েছে, তিনি তো আপনার সাক্ষী ছিলেন। আমি তো আসিনি আপনার ওই অনশন মঞ্চে সিঙ্গুর তাড়ানোর জন্য, আসিনি। কারণ সিঙ্গুরে টাটাকে তাড়ানোটা তো মহাভুল, পাপ। আজকে সেখানে আপনাকে তো দীপক ঘোষ সঙ্গে ছিল, দীপক ঘোষ তার বইতে লিখেছে যে ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে আপনি করেছেন। আপনি এবার এই ইলেকশন কমিশনে গিয়ে বসুন। দিল্লিতে তো আর বসতে পারবেন না, দিল্লি পুলিশ তো কেন্দ্রীয় সরকারের হাতে, দিল্লিতে কেজরিওয়ালও এখন নেই। দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে 8 ফুট, 6 ফুট 8 ফুট। আপনার লোকরা রাজঘাটে গেছিল, জুতো জামা মোবাইল ফোন ফেলে প্রাণ বাঁচাও বলে সব লম্বা লম্বা লোকরা ছুটছিল, সবাই দেখেছে কিভাবে। দিল্লি আপনি যাবেন না, আপনি এখানে বসতে পারেন। মনোজ বার্মা আর রাজীব কুমারকে দুজনকে সঙ্গে নিয়ে, ডিগি তাবলাকে নিয়ে আপনি বসতে পারেন এখানে। দীপক ঘোষ তো আসবে না, নির্মল ঘোষকে ডেকে আনবেন, যিনি ডাক্তার বোন অবহার দেহটাকে তাড়াতাড়ি করে পুড়িয়েছিলেন। এবারে স্যান্ডউইচ আর ক্যাডবেরির দায়িত্বটা নির্মল ঘোষকে দেবেন, পানিহাটির।